আমি বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়ে আমার কাছে মনে হয় যে চলুন আমরা আরেকবার পুরো পৃথিবীর চোখ দিয়ে দেখি বঙ্গবন্ধুকে আসলে পৃথিবী কি বলতো। সেই জায়গাটা একটু মানে কথা বলবো আজকে। আপনাদের কাছে অনুরোধ, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন অন্তত তারা এই ভিডিওটা পুরোটা দেখেন। এই ভিডিওটা দেখলে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য আপনি জানবেন, যেগুলো হয়তো আপনাকেই পরবর্তী সময় বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলতে গেলে কিছুটা হলেও সাহায্য করবে। আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই জায়গাটায় এই দিনগুলোতে 15ই আগস্ট কিংবা 17ই মার্চ বঙ্গবন্ধু প্রসঙ্গে কথা বলাটা আসলে খুবই মানসিক চাপের ব্যাপার। বঙ্গবন্ধু আমার কাছে এতটাই আবেগের একটা জায়গা যে তার ব্যাপারে কিছু বলতে গেলে মনে হয় যে আসলে আমি তো কিছুই বলতে পারবো না তার সম্পর্কে। আমি যতটুকু বলবো সেটা আসলে কিছুই না তাকে প্রকাশ করবার জন্য। তিনি এত বড় বা এত মহান যে তাকে ধারণ করবার কোনো যোগ্যতাই আমার নেই, বা তার সম্পর্কে কথা বলবার জন্য এমন কোনো শব্দ নেই যেটা দিয়ে আমি মানে শেখ মুজিব সম্পর্কে বলতে পারি এবং শেখ মুজিবকে যথাযোগ্য মর্যাদা দেয়া হবে, এরকম শব্দ আমার ভান্ডারে নেই। এই কারণে আজকের এই ভিডিওটা করছি আমি যে আজকে তো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের বিতর্ক। এই দেশের পাকিস্তানপন্থী একটা অংশের কাছে বঙ্গবন্ধু ভীষণ এক জ্বালা পোড়া। বঙ্গবন্ধুর নাম বলতে গেলেই তারা বিভিন্নভাবে চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর কে কিভাবে একটু নিচু করা যাবে, বঙ্গবন্ধুকে কিভাবে তার যে এই দেশের প্রতি তার যে অবদান সেই জায়গাটাকে অস্বীকার করা যাবে সেটা বরাবর চেষ্টা করছে, এবং পরাজিত শক্তিরা বরাবর এটাই করে। আমি প্রথম কথাটা শুরু করি ফিদেল কাস্ট্রোকে দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে কি বলে সারা পৃথিবীর নেতাদের কাছে অন্যতম একটা আকর্ষণের জায়গা হয়ে উঠেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে তারা চমকে উঠেছিল এবং তারা অনেকে মুখিয়ে থাকতেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করবার জন্য। বঙ্গবন্ধুকে তারা দেখবেন, এই মানুষটাকে। কেন তাদের এই এত আগ্রহ ছিল বঙ্গবন্ধুকে নিয়ে সেটা আমরা দেখবো তাদের বক্তব্য থেকেই, তারাই কি বলেছিল। তো 1973 সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল জোট নিরপেক্ষ সম্মেলন। সেই সম্মেলনে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগে শোষক শ্রেণী, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে। এই সম্মেলনেই বঙ্গবন্ধুর সঙ্গে একটা বৈঠক করেছিলেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো, এবং সেই সাক্ষাতের পরে সাংবাদিকরা তাকে যখন বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে প্রশ্ন করেছিল, ফিদেল কাস্ট্রো তখন একটা কথা বলেছিল যে পৃথিবী, তিনি যেটা বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়। আমি এভাবেই হিমালয় দেখার অভিজ্ঞতা পেয়েছি। এটা ছিল সেই মহান নেতা কিউবার ফিদেল কাস্ট্রো, যিনি বলেছিলেন সে হিমালয় দেখার অভিজ্ঞতা পেয়ে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে। চলুন দেখা যাক 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে ছিল যে আমেরিকা, পুরোপুরিভাবে পাকিস্তানের পক্ষে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা কোনোভাবেই স্বীকার করতে চায়নি। সেই আমেরিকা কি বলেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে? মানে বঙ্গবন্ধু এতটাই মহান একজন নেতা যাকে সেই আমেরিকা পর্যন্ত মানে অস্বীকার করতে পারেনি সরাসরি। বঙ্গবন্ধু হত্যার পরে তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার তিনি বলেছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতা আগামী 20 বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না। তার মানে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বিরোধী যে মার্কিন রাষ্ট্র ছিল, সেই মার্কিন প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জারকে বলতে বাধ্য হয়েছে এত তেজি এবং গতিশীল নেতা এশিয়ায় পাওয়া যাবে না। এরপরে চলুন আমরা আরেকজনের কথা শুনি, মোহাম্মদ মাহাথির, যিনি মালয়েশিয়ার জাতির জনক, যিনি আজকের আধুনিক বাংলাদেশে মানে মালয়েশিয়ার অন্যতম রূপকার, যার হাত ধরে আজকের মালয়েশিয়া এতটা উন্নত একটা রাষ্ট্র পরিণত হয়েছে। সেই মোহাম্মদ মাহাথির কি বলেছিলেন? মোহাম্মদ মাহাথির বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বলেছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে চিনত বঙ্গবন্ধুর নামে। বাঙালির জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধুকে খুনের ঘটনায় বিশ্ববাসী এই জাতি সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। 2004 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন মোহাম্মদ মাহাথির। 2004 সাল সেই বিএনপি জামায়াতের মানে সময়টাতেও মোহাম্মদ মাহাথির যখন বাংলাদেশে এলেন তখন তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলন মানে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেছিলেন যে আফ্রিকার কোটি কোটি কৃষ্ণ মানবের মুক্তিদ্রুত নেলসন ম্যান্ডেলার সমকক্ষ তোমাদের নেতা বঙ্গবন্ধু।
তার অবর্তমানে বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ে এবং এতিমের মতো অবহেলা ও অবজ্ঞার মধ্য দিয়ে অগ্রসর হয়। জন্মের পরপরই বাংলাদেশ অভিভাবকহীন ও নেতৃত্বহারা হয়ে পড়ায় এই দেশটির যে বিশাল সম্ভাবনা ছিল তা রুদ্ধ হয়ে পড়ে। তোমাদের জাতির ভাগ্যে এত বড় ট্র্যাজেডি দেখে খুব আফসোস হয়। এবং বঙ্গবন্ধু প্রসঙ্গে সেই সময় 2004-এ তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে আরো বলেছিলেন যে তিনি তার দেশ থেকে 1000 মাইল দূরে অন্য দেশের কারাগারে থেকে শুধু তার নামের জাদুমন্ত্রে পৃথিবীর ভৌগোলিক রেখা পরিবর্তন করে একটি নতুন দেশের অভ্যুত্থান ঘটান। সমগ্র মানবজাতির ইতিহাসে এর দ্বিতীয় নজির নেই। মোহাম্মদ মাহাথির বলেছিলেন এটা বঙ্গবন্ধুর পর, মানে হত্যাকাণ্ডের পরে, সেই 2004-এ এসে। ফ্রান্সে নেপোলিয়ন দ্য গ্রেট, যাকে বলা হয় ফ্রান্সের সবচেয়ে বড় যোদ্ধা বা সবচেয়ে বড় নেতা, যাকে সবচেয়ে মানা হয় ফ্রান্সের, যাকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, সেই নেপোলিয়নের চাইতো বড় নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আখ্যায়িত করেছিলেন তৎকালীন ফ্রান্সের যে প্রেসিডেন্ট তিনি। এই বিষয়টা হচ্ছে যে তিনি 1990 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরা। ফ্রান্সিস মিতেরা যখন বাংলাদেশে আসেন তখন এরশাদ ক্ষমতায় 90-এ। তো তখন রাষ্ট্রপতি ভবনে ফ্রান্সের এই প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। তিনি যখন রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করছেন তখন একটা জায়গায় বঙ্গবন্ধুর একটা ছবি দেখতে পান এবং দেখে তিনি এস.এম. এরশাদকে, তখন রাষ্ট্রপতি এরশাদকে তখন তিনি বলেন, তোমাদের দেশের অদৃশ্য শক্তির এই লোকটির কি অজানা জাদু ছিল। দেখো, আমাদের ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ বীর নেপোলিয়ন দ্য গ্রেট, তিনি ফ্রান্স থেকে বহু দূরে সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে পড়েন। তোমাদের শেখ মুজিবের মতো বন্দী হওয়ার পর আমাদের জাতীয় বীর ফরাসি জাতির জন্য বা ফ্রান্সের জন্য আর কোনো অবদান রাখতে পারেননি। কিন্তু তোমাদের ভাগ্য নির্মাতা বঙ্গবন্ধু তোমাদের দেশ থেকে 1000 মাইল দূরে অন্য দেশের কারাগারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ডেথ সেলে বসেও শুধু তার নামের জ্যোতিময় আলোকছটা নিক্ষেপ করে পৃথিবীর ভৌগোলিক রেখা পরিবর্তন করে একটি নতুন দেশের অভ্যুত্থান ঘটান এবং একটি নতুন জাতির জন্ম দেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে তাদের সর্বশ্রেষ্ঠ যে বীর নেপোলিয়ন দ্য গ্রেট, তার চাইতো মানে আরো বড় বীর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেই সময় ফ্রান্সের রাষ্ট্রপতি আরো বলেছিলেন, সমগ্র মানব জাতির ইতিহাসে এবং বিশ্বের ভৌগোলিক সীমানার মধ্যে এমন দ্বিতীয় কোনো বিস্ময়কর ঘটনা কেউ দেখেননি, কেউ কখনো প্রত্যক্ষ করেনি। পাকিস্তানের সেনাবাহিনীর মতো যোদ্ধা জাতিকে 1971 সালে বাংলাদেশের অখ্যাত অজ্ঞাত বীর যোদ্ধারা যখন পরাজিত করেছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে ভূমিকম্প তৈরি হয়। বিশ্বের নেতারা এবং সামরিক বাহিনীর জেনারেলরা বিশ্বাস করতে পারছিলেন না, যার শিহরণ জাগানো জাদু বলে প্রায় শূন্য সামরিক অভিজ্ঞতা সম্পন্ন তোমরা ঐতিহাসিকভাবে বিজয়ী জাতির খেতাব পেলে। তার নামের গৌরব গাথা বিশ্বের সব মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত করে তোলো না কেন? এটা ফ্রান্সের প্রেসিডেন্টের কথা ছিল এবং এই ঘটনাটা আমরা জানতে পারি সেই সময়ে বাংলাদেশে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন হচ্ছে মুসা সাদিক, সাংবাদিক। তিনি পরবর্তীতে সেই সময় একটা বই লিখেছিলেন বিশ্ব নেতাদের চোখে বঙ্গবন্ধু। তখন রাষ্ট্রপতি ভবনে এই ঘটনাটা তিনি তার বইতে উল্লেখ করেন, যেটা এরশাদের সময় ঘটেছিল। এরপরে আরেকটা বিষয় যে এই যে বঙ্গবন্ধুর এই আন্দোলন কিংবা এই যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রাম, এটা তো মানে 2500 বছর যাবত মানুষ চেষ্টা করেছিল, কেউ এইভাবে করে মানে স্বাধীনতা যে আন্দোলন বা মুক্তিযুদ্ধ সেটাকে সফল করতে পারেনি। বঙ্গবন্ধু পারলেন, কিভাবে পারলেন? তো এই কথাটা নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলেছিল কানাডার যে তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো। পিয়েরে ট্রুডো হচ্ছে কি কানাডার এর আগে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার বাবা। তো জাস্টিন ট্রুডোর বাবা সেই সময় সারা বিশ্বব্যাপী তার খুবই একটা প্রভাব ছিল। তো তিনি 1984 সালে বাংলাদেশ সফরকালে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর অসামান্য দূরদর্শিতার কথা জানান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর পরিকল্পনা সম্পর্কে তার কাছে যে তথ্যগুলো ছিল তিনি সেটা সেই সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে এসে 1984 সালে। এবং সেখানে পিয়েরে ট্রুডো বলেন যে বঙ্গবন্ধু যে 1970-এর দশকে বাঙালি জাতিকে নিয়ে স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হবেন
80-র দশক পর্যন্ত অপেক্ষা করবেন না, এমন গোয়েন্দা তথ্য উপরাষ্ট্রদূত অফিসের গোয়েন্দা মারফত আমরা পেয়েছিলাম। সেটার ব্যাখ্যা সংগ্রহের চেষ্টা করেছিলাম, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমরা তা সংগ্রহ করতে পারিনি। পরবর্তীতে বঙ্গবন্ধুর কাছ থেকে সংগ্রহ করা সেই ব্যাখ্যায় আমরা জানতে পারি যে 80-র দশকের পর রাশিয়ার রেড আর্মি থাকবে না বলে বিশ্বাস করতেন তিনি। তখন পৃথিবীর ভারসাম্য একদিকে মানে যুক্তরাষ্ট্রের দিকে হেলে পড়বে, আর তারা পাকিস্তানের একনিষ্ঠ সমর্থক। বঙ্গবন্ধু সেই সময় বসে এটা জানতেন যে রেড আর্মি থাকবে না রাশিয়ায়, এবং পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা আমেরিকার দিকে ঝুঁকে পড়বে, এবং আমেরিকা পাকিস্তানের অন্যতম পৃষ্ঠপোষক। বঙ্গবন্ধু তখন জানতেন। তো এখানে পিয়েরে টুডো আরো বলেন যে সেই পর্যবেক্ষণ থেকে তিনি 1970 সালে যুদ্ধ শুরুর পরিকল্পনা করেছিলেন। তার সেই পূর্বাভাস ও যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনায় বিশ্বের বড় নেতারা বিস্মিত হয়ে পড়েন। তাই তারা 1972 সালে তার কাছে তার দৈব দৃষ্টি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু যখন এই দেশটাকে স্বাধীন করলেন, তখন বিশ্বের এই পিয়েরের মতো যারা মানে বিশ্ব নেতা ছিলেন সেই সময়, তো পিয়েরে বলছে যে সেই সময় অন্য নেতারা তার কাছে জানতে চেয়েছিলেন আপনি কিভাবে এত আগাম বুঝতে পারলেন বিশ্ব কোন দিকে যাবে। সবাই বিস্মিত হয়েছিল বঙ্গবন্ধুর দূরদর্শিতা দেখে। আরেকজন সম্পর্কে বলি, তিনি ভারতের মানে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মানে কি বলা যায়, যে ধরেন আজাদির যে যুদ্ধ ছিল, সেই আজাদির যুদ্ধের অনেক নেতা সুভাষ বসু থেকে শুরু করে আরো যারা মহান নেতা ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, কিন্তু তাদেরকে ছাপিয়ে এখানে অটল বিহারী বাজপেয়ী মানে সাংবাদিক, বাংলাদেশি এক সাংবাদিক, তার নাম হচ্ছে মুসা সাদিক, তাকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বঙ্গবন্ধু পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার চেয়েও অনেক বড় নেতা। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রথম সারির নেতা ছিলেন এবং যাদের নেতৃত্বে ভারত স্বাধীনতা অর্জন করেছিল, তাদের সবার চেয়ে শেখ মুজিব অনেক বড় নেতা। ভারতের নেতাজি সুভাষ বসু, যিনি বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধ করে ভারতের আজাদি ছিনিয়ে আনতে চেয়েছিলেন, একমাত্র তার সঙ্গে তুলনা করা যেতে পারে বঙ্গবন্ধু। মানে সুভাষ বসু চেষ্টা করেছিলেন এরকম মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তির জন্য, এই কারণে কিন্তু সুভাষ বসু কিন্তু মুক্তিযুদ্ধ করেননি বা ভারত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়নি। সেই জায়গা থেকেও মানে ভারতেরই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলছে ভারতের যে কোনো নেতার চাইতে বঙ্গবন্ধু মহান। 1996 সালের 25শে মে ভারতে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই সময় সাংবাদিক মুসা সাদিককে তিনি আরো বলেছিলেন, আমাদের নেতারা আমাদের মুক্তিযোদ্ধা হতে দেয়নি, আমাদের নেতারা সমঝোতা করে সব অধিকার ও দাবি দেওয়া ছেড়ে দিয়ে ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করে ভারতের স্বাধীনতা উপহার হিসেবে নিয়েছেন। কিন্তু তোমাদের বীর বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করে তোমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আফ্রো এশিয়ার দেশে দেশে পাহাড়ে জঙ্গলে মুক্তিযোদ্ধাদের জন্য যারা আজও লড়ছেন, তারা তার নামে জয়ধ্বনি দেন, তার নামের ধ্বনি দিয়ে তারা মুক্তিযুদ্ধের প্রেরণা লাভ করছে। এই একটি ঐতিহাসিক কারণে তোমাদের জাতির পিতা পাকিস্তান ও ভারতের শীর্ষ সব নেতাকে অতিক্রম করে গেছে। অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য এটা। তো মানে এখন ভারতীয় একজন প্রধানমন্ত্রী সে কি বললো সেটা হয়তো অনেকে মানে পাকিস্তানপন্থী যারা, তাদের কাছে খুব একটা আরামদায়ক লাগবে না। চলুন তাহলে আমরা দেখি জার্মানির চ্যান্সেলর কি বলেছিলেন। 1971 সালে জার্মানির চ্যান্সেলর ছিলেন উইলি ব্র্যান্ডিট। উইলি ব্র্যান্ডিট 1977 সালে পশ্চিম জার্মানির একটা পত্রিকায় তার একটা ইন্টারভিউ প্রকাশ হয়। সেখানে তিনি বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে বলেন, বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে আগে তার ধারণা ছিল না, কিন্তু ডেথ সেলে বন্দি অবস্থায় শেখ মুজিব যে ম্যাজিক পাওয়ার প্রদর্শন করে একটা জাতিকে স্বাধীন করেছেন, সেটা বিশ্ব নেতাদের কাছে অলৌকিক ঘটনার মতো ছিল। বিশ্ব নেতারা তাকে এক পলক দেখার জন্য অধীর হয়ে উঠেছিলেন। এরপর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উইলি ব্র্যান্ডিট বলেন, এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন বিশ্ব নেতাকে তোমরা হত্যা করলে কেন? যাকে ছাড়া বিশ্ব নেতারা তোমাদের স্বীকৃতি দিত না, তার হত্যাকাণ্ডের পর বিশ্ববাসী তোমাদের জাতিকে আর বিশ্বাস করে না। জার্মানির চ্যান্সেলর উইলি ব্র্যান্ডিট বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তারপরে সেই সময় বঙ্গবন্ধুর মানে হত্যাকাণ্ড যখন ঘটে,
সেই ঘটনার পর পুরো পৃথিবী কিভাবে রিয়েক্ট করেছিল, গণমাধ্যম কিভাবে রিয়েক্ট করেছিল, আমি শুধু দুই একটা মানে পয়েন্ট একটু বলি। আচমকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল সে সময় পুরো পৃথিবীটাই। তো ব্রিটিশ এমপি জেমস লাম্ড তখন সেখানকার ব্রিটেনের এক পত্রিকায় ইন্টারভিউতে বলেছিলেন, মানে 1975-এ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু এতিম বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে। ব্রিটিশ এমপি জেমস জেমস লাম্ড তিনি বলেছিলেন এটা। ব্রিটিশ লর্ড ফ্যানার ব্রোকওয়ে বলেন, শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দা ভ্যালেরার থেকেও মহান নেতা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে মানে খুব মুষড়ে পড়েছিলেন ফিলিস্তিনের নোবেল শান্তিজয়ী এবং সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। সেই ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে সবচাইতে বেশি ফিলিস্তিনের কি বলে যেই নেতা সবচাইতে বেশি সম্মানিত, সেই ইয়াসির আরাফাত সেই সময় বলেন, আপসীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিবের চরিত্রের বৈশিষ্ট্য। ইয়াসির আরাফাত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর পেয়ে ইরাকের রাষ্ট্রপতি তৎকালীন যে সাদ্দাম হোসেন সেদিন পুরো ইরাকে শোক দিবস ঘোষণা করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা শুনে। সাদ্দাম হোসেনকে তো আপনারা বিশ্বাস করেন, মানে যারা পাকিস্তানপন্থী, বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চান, সাদ্দাম হোসেনকে তো আপনারা বিশ্বাস করেন, যে সাদ্দামের নামে আপনারা এখানে জিকির করেন, যে সাদ্দাম হোসেনকে আপনারা মহান নেতা বলে স্বীকার করেন তো, এটা দেখি তো সব সময়। তো সাদ্দাম হোসেন একদিনের শোক ঘোষণা করে দিয়েছিল পুরো ইরাকে শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে। তারপরে তিনি কি করেন, সেই সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ইরাকে ছিলেন কেজি মুস্তফাকে সেদিনই তিনি সঙ্গে সঙ্গে খবর দিয়ে নেন। খবর দিয়ে নিয়ে সাদ্দাম হোসেন তাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রথম শহীদ, তাই তিনি অমর। এবং তিনি সেই কথা বলে কেজি মুস্তফাকে ইরাক ছাড়ার জন্য সঙ্গে সঙ্গে ঘোষণা দেয় এবং তাকে জোর করে সিরিয়াগামী একটা বিমানে তুলে দেওয়া হয়। মানে এরকম একটা বেঈমান জাতির কোন রাষ্ট্রদূতকে মানে ইরাকে থাকতে দেওয়া হবে না, মানে এতটাই আহত হয়েছিলেন ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। তো এই যে কেজি মুস্তফাকে ইরাক থেকে বের করে দেওয়া হলো, এটা নিয়ে পরবর্তীতে যখন ঢাকায় আসেন কেজি মুস্তফা তখন একটা সংবাদ সম্মেলন হয়েছিল প্রেস ক্লাবে, তখন তিনি ঘটনাটা এইভাবে বলেন, 15 আগস্ট সকালে সাদ্দাম হোসেন তার বিশেষ ফোর্স দিয়ে আমাকে প্রাসাদে তুলে নিয়ে যান, বঙ্গবন্ধুকে হত্যার জন্য আমার কাছে কৈফিয়ত চান, ক্ষুব্ধ আচরণ করেন, বাকিতে দেওয়া ইরাকি তেলের সব টাকা 7 দিনের মধ্যে পরিশোধের হুকুম দেন। এরপর আমাকে তার দেশ থেকে বহিষ্কার করেন, সিরিয়াগামী একটি ফ্লাইটে জোর করে তুলে দেওয়া হয় আমাকে। সাদ্দাম হোসেনের মতো নেতা এতটাই ভেঙে পড়েছিল, এতটাই ক্ষুব্ধ হয়েছিল, এতটা কষ্ট পেয়েছিল যে রাষ্ট্রদূতকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দিয়েছে এবং তার যে বাকিতে যে তেল দিয়েছিল ইরাক বাংলাদেশকে, সেই তেলের টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য হুকুম দিয়েছিল। কান পাতলে আজও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শুনতে পাই, এই কথাটা বলেছিল যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডি বঙ্গবন্ধুর প্রসঙ্গে যখন কথা বলছিলেন তখন। মুক্তিযুদ্ধের প্রায় 3 দশক পরে 2000 সালে যুক্তরাষ্ট্রের কেনেডি কমপ্লেক্সে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মুসা সাদিককে কেনেডি বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুব পপুলার স্লোগান, আমি যেন কান পাতলে আজও শুনতে পাই। মূলত 1971 সালে বাংলাদেশের রণাঙ্গন পরিদর্শনে এসেছিলেন এই সিনেটর, এবং তখনই তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তখন তিনি এই স্লোগানটা শোনেন। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও তিনি বলছিলেন যে এখন পর্যন্ত আমার কানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে এটা ভাসতে থাকে শব্দটা। এবং 1972 সালে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে তার ধানমন্ডির বাসায় এসেছিলেন এডওয়ার্ড কেনেডি। সেই সময় বঙ্গবন্ধুর সঙ্গে তার যে আলোচনা হয় সেটার প্রেক্ষিতে তিনি পরবর্তী সাংবাদিককে বলেছিলেন, তার মানে বঙ্গবন্ধুর ধ্যান জ্ঞান ছিল বাংলাদেশ ও বিশ্ব শান্তি, এবং তিনি ছিলেন যুদ্ধবিরোধী এবং বর্ণবাদ বিরোধী, যার সঙ্গে আমার আদর্শের মিল রয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার সাংবাদিকদেরকে তিনি বলেন যে 1972 সালে যখন তিনি গিয়েছেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে, তখন তার কাছে এটাই মনে হয়েছিল যে এই মানুষটার ধ্যান জ্ঞান সবকিছু শুধু বাংলাদেশ এবং সারা পৃথিবীর শান্তি। এবং তিনি
সারা পৃথিবীর যুদ্ধ এবং বর্ণবাদ বিরোধী একজন মানুষ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তি যে চলে, হ্যাঁ, মেজর জিয়াকে বিভিন্নভাবে এখানে তুলে আনার চেষ্টা করা হয় টেনে হিস্ট্রি বেচারাকে। তো এই বিষয়টা নিয়েও কথা বলেছিলেন এডওয়ার্ড কেনেডি, এবং তিনি সেখানে এক সাংবাদিককে কথা সেই মানে ইন্টারভিউতেই সাংবাদিককে বলেছিলেন যে 1971 সালে শেখ মুজিবুর রহমানের নামেই বিশ্ববাসী তোমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং তার নামেই বাঙালিকে স্বাধীন জাতির মর্যাদা দিয়েছে। আমি শুধু বলবো পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণী আছে, মনুষ্য প্রাণী ও অমনুষ্য প্রাণী। তোমাদের বাঙালি জাতির ভাগ্য পাল্টাবে কে যদি তোমাদের মনুষ্য জাতির মধ্যে অমনুষ্য প্রাণীর আধিপত্য প্রবল হয়ে ওঠে। যারা বিশ্বনন্দিত মহামানব শেখ মুজিবকে হত্যা করে অহংকার করতে পারে তারা নরকের কীট। এই কথাটা এডওয়ার্ড কেনেডি বলেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গে। বঙ্গবন্ধুর যে অকাল প্রয়াণ সেই খবরটা বিশ্ব গণমাধ্যমে কিভাবে উঠে আসে সেরকম 2-3টা পয়েন্ট একটু বলি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে ফিনান্সিয়াল টাইমস, বিশ্ববিখ্যাত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইম লিখেছিল মুজিব না থাকলে বাংলাদেশের কখনো জন্মই হতো না। দ্য টাইমস অফ লন্ডন 1975 সালে 16ই আগস্ট সংখ্যায় তারা যে সংবাদ প্রকাশ করে সেখানে লিখেছিল সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে, কারণ তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্বই নেই। দ্য লন্ডন টাইমস 16ই আগস্ট 1975। পশ্চিম জার্মানির পত্রিকায় বলা হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চতুর্দশ লুইয়ের সঙ্গে তুলনা করা যায়। তিনি জনগণের কাছে এতই জনপ্রিয় ছিলেন যে লুইয়ের মতো তিনি এই দাবি করতেই পারেন, আমি রাষ্ট্র। জার্মানির পত্রিকা। যে বঙ্গবন্ধু মানুষের কাছে এতটা ভালোবাসার, এতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি বাংলাদেশের মানুষকে যে বুকে ধারণ করতেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলতে পারতেন যে আমি রাষ্ট্র। আদতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, তিনিই রাষ্ট্র। ভারতীয় বেতার আকাশবাণী 1975 সালে 16ই আগস্ট তাদের যে সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান করেছিল সেখানে বলেছিলেন যিশু মারা গেছেন, এখন লক্ষ লক্ষ লোক ক্রুশ ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত মুজিবকেই তারা যিশুর ভূমিকায় মানছেন। মানে আজকে আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর নামে এদেশের কোটি মানুষ জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত। এখনো বুলেটের সামনে দাঁড়িয়ে, মবের সামনে দাঁড়িয়ে, পাকিস্তানি হায়নাদের সামনে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে লক্ষ লক্ষ তরুণ এখনো রাস্তায় নামে, এখন তার স্লোগান দেয়। এই ভবিষ্যৎবাণীটাই করেছিল ভারতীয় বেতার আকাশবাণী কলকাতা। তো এরপরে এই একই দিনে 16ই আগস্ট 1975 লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ তাদের যে নিউজ করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে, তো ডেইলি টেলিগ্রাফ তাদের সংবাদে লিখেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে। মানে লন্ডনের একটা পত্রিকাও বলছে যে অনাগত দিনে লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ক্ষতি সেটা তারা বুঝবে, যে কি ক্ষতি হয়েছে বাংলাদেশের। কেনেথা কাউন্ডা তিনি সেই সময় বলেছিলেন শেখ মুজিবুর রহমান ভিয়েতনামি জনগণকে অনুপ্রাণিত করেছিলেন। ভিয়েতনামের মানুষকে তাদের স্বাধীনতা, তাদের মুক্তির জন্য যেই মানুষটা অনুপ্রেরণা দিতেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার জাতির পিতা। সারা পৃথিবীর মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের কাছে যিনি ছিলেন অনুপ্রেরণা। বেলুচিস্তানে যার নামে স্লোগান দিয়ে পাকিস্তানের রাহুগ্রাস থেকে মুক্তি হওয়ার স্বপ্ন দেখে বেলুচ নাগরিকরা, তিনি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নিহত হবার খবর শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে আনোয়ার সাদাত তখন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তোমরা আমারই দেয়া ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করেছ, আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। যেই ট্যাঙ্কগুলো নিয়ে 15ই আগস্ট হামলা চালানো হয় 32-এ, সেগুলো একটা অংশ আনোয়ার সাদাতের দেয়া ট্যাঙ্ক ছিল সেখানে, যেখানে আনোয়ার সাদাত বলছে যে আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি যে এই বাঙালিকে কেন ট্যাঙ্ক দিয়েছিলেন তিনি। তো বঙ্গবন্ধু, এই যে বঙ্গবন্ধু সম্পর্কে সারা পৃথিবীর মানুষ এগুলো বলে, মানে এগুলো বলছে, তো এই বঙ্গবন্ধুর আপনারা জানেন যে 15ই মানে 75-এর 15ই আগস্টের পরে
এই দেশে প্রায় 21 বছর পর্যন্ত 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, যেটা এবারও দেখেছেন যে এবারও 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে মব করা হয়েছে, মারধর করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, হেন কোনো অপকর্ম নেই যেটা না হয়েছে, এটা আজকে নতুন না। আজকেই পাকিস্তানপন্থী হায়নারা, সমন্বয়ক নামের এই ধরনের পাকিস্তানিরা যে কর্মকাণ্ডগুলো করছে, এই পুরো ব্যাপারটা 75 পরেও ঘটানো হয়েছিল। 75 পরের 21 বছর বাংলাদেশের 7ই মার্চের ভাষণ বাজতে দেওয়া হয়নি। রেডিও টিভিতে এই ভাষণ প্রচার করা ছিল নিষিদ্ধ। অনেকে মাইকে 7ই মার্চে ভাষণ বাজাতে গিয়ে সেই সময় গ্রেফতার হয়েছে, অনেককে খুন করা হয়েছিল। তারপরে ইতিহাস কি বলে? তারপরে সেই 7ই মার্চের ভাষণ আমরা দেখলাম পুরো পৃথিবীতে 12টি ভাষায় অনুদ্রিত হলো, মানে অনুবাদ হলো। 2500 বছরের মধ্যে রাজনৈতিক যত ধরনের ভাষণ আছে তার মধ্যে অন্যতম প্রধান ভাষণ হিসেবে 2500 বছরের ইতিহাসের সবচাইতে প্রভাবশালী ভাষণ হিসেবে এটাকে চিহ্নিত করা হলো। ইউনেস্কো সেটা স্বীকৃতি দিল 7ই মার্চের ভাষণকে। তো সারা পৃথিবী বঙ্গবন্ধু সম্পর্কে কি বলে সেটা আমরা কিছুটা ধারণা পেলাম, কিন্তু বঙ্গবন্ধু আসলে কি বলতেন? বঙ্গবন্ধু বলতেন, আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। বঙ্গবন্ধুকে বারবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়েছিল তাকে হত্যার পরিকল্পনা চলছে। বঙ্গবন্ধু হেসে উড়িয়ে দিতেন। তিনি বলতেন, আমার মানুষ কোনোদিন আমার গায়ে হাত দেবে না। বঙ্গবন্ধু তার ভিতরে যে সহজ সরল একটা ব্যাপার, তার মধ্যে যে বাঙালিকে ভালোবাসার একটা ব্যাপার, বাঙালিকে কোনোদিন সন্দেহ না করার ব্যাপার, একবার ভাবেন তো আপনারা কি করেছেন? সারা পৃথিবী ভুল। বঙ্গবন্ধু সম্পর্কে সারা পৃথিবী যা বলছে সবকিছু ভুল, শুধু আপনাদের জামাত যা বলছে সেটা মানে সঠিক ইতিহাস। পুরো পৃথিবীতে বাংলাদেশের আরেকজন নেতার নাম বলেন তো, যাকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে যারা যারা কথা বলেছে, যেই ধরনের কথা বলেছে, এর 1000 ভাগের 1 ভাগ প্রশংসা করা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় এমন কোন নেতার কথা বলেন? ভাসানী থেকে সোহরাওয়ার্দী, প্রত্যেকের প্রতি আমি সম্মান রেখে বলছি, একজনের নাম বলেন যে এই নেতাকে সারা পৃথিবী এইভাবে প্রশংসা করেছে, এইভাবে একজন নেতার কাছে পুরো বিশ্ব নেতারা মানে এতটা তার মূল্যায়ন করতেন, এতটা শ্রদ্ধা করতেন। একটা নাম বলেন তো এই দেশের, যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা পৃথিবীতে যেই প্রভাব, যে জনপ্রিয়তা, তার 1000 ভাগের 1 ভাগ রয়েছে। একজন নেতার নাম বলবেন যদি পারেন আপনারা। পুরো পৃথিবী ভুল ছিল না, ভুল ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আপনাদেরকে ভালোবেসেছিল। বঙ্গবন্ধু এই বাঙালিকে বিশ্বাস করতেন। যদি কারো ভুল থেকে থাকে সেটা বঙ্গবন্ধুরই। এই মানুষটা বাঙালির কথা শুনলে, তিনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন, পাকিস্তানের জেল জুলুম থেকে সবকিছু, কোনো কিছু আমাকে কখনো বিব্রত করেনি, আমাকে বিব্রত করে মানুষের ভালোবাসা। বঙ্গবন্ধুর জন্য কোটি কোটি মানুষের যে উন্মাদনা, যে পাগলামো, এটা দেখে বঙ্গবন্ধু বিব্রত হয়ে যেতেন। আপনার এই মানুষকে খুন করেছিলেন, আজকে পর্যন্ত তার বিরুদ্ধে অপপ্রচারের একটা মুহূর্তের জন্য বাদ দেননি, শুধুমাত্র পাকিস্তান পন্থীদের কথায়। 71 পরাজিত শক্তির কথা মেনে আপনারা যারা এখনো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করেন, একবার বিবেক খাটিয়ে চিন্তা করবেন। গুগল আছে, সারা পৃথিবী বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছিল দেখবেন। আমরা আওয়ামী লীগের লোক কি বলছি সেটা দেখার দরকার নেই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কিভাবে তুলে ধরতে চায় সেটা দেখার দরকার নেই। পুরো পৃথিবীর কাছে যান, দেখুন পুরো পৃথিবী কি বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।